শামসু মিয়ার গুণের কথা ইতিহাসের পাতা পাতা, সাহাব মিয়ার গুণের কথা টোয়াইলে ফায়দাত রাখাটা। যখন এই ধরনের আলোচনা ইউটিউব চ্যানেলে, যখন এই ধরনের আলোচনা আমরা এই ধরনের কেউ না কেউ তো শুনবে, হ্যাঁ কেউ না কেউ শুনবে। সুপরিচিত মুখ, সু অভিনেতা, খুব ভালো একজন মানুষ, পরোপকারী, আমার খুব প্রিয় মানুষ সুজাত শিমুল। সুজাত শিমুলের সাথে আমাদের তো সবসময় আড্ডা হয়, কিন্তু ওর ব্যস্ততা, আমাদের একটু ব্যস্ততা, সবকিছু নিয়ে বেশ আড্ডাটা হচ্ছে না, বড় আড্ডাটা হচ্ছে না। তা আজকেও শুটিং এ ছিল, সেখান থেকেও আমার বাসায় আসলো আর কি। জবার শুটিং, তাই তো? আচ্ছা, জবার শুটিং তো আসলিয়া, যেখানে আমরা মানবী শুটিংটা করতাম, সেখানে আমাদের স্মৃতি বিজড়িত এবং 4 বছরের স্মৃতি বিজড়িত এবং অনেক মানে হাসি, আনন্দ, দুঃখ, বেদনার জায়গা। আসলে কিন্তু 4 বছরের স্মৃতি কম না শিমুল। হ্যাঁ, বিশাল স্মৃতি, বিশাল স্মৃতি। তা সুজাত শিমুলের সঙ্গে আজকে ছোটখাটো আড্ডা হবে। সুজাত শিমুল হচ্ছে খুব মজার মানুষ, মানে আমাদের আড্ডা সুজাত শিমুল থাকলে, যখন আমরা অনেকে মিলে আড্ডা মারি, আড্ডা এমনি জমে যায়। আর সুজাত শিমুল যদি না থাকে, আমরা সবাই খুব মিস করি। তা শিমুল বলো, কিছু বলো, আজকের কথা কিছু বলো। এর মাঝে আবার তোমার একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হলো অবরোধের কারণে, কিছু বলো। না, অ্যাক্সিডেন্ট আসলে জবার শুটিং এ যাচ্ছিলাম, তো ঠিক সেটের সামনেই এক ধরনের আক্রমণের শিকার আমরা, যেটা হচ্ছে গার্মেন্টস কর্মীরা আন্দোলন করছিল তাদের ন্যায্য বেতনের জন্য, এবং সেই আক্রমণের শিকার আমরা হয়েছিলাম খানিকটা। তো এটাও আসলে অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত বটে, কারণ তারা যেই দাবি নিয়ে তারা আন্দোলন করছে, এবং সেটা তারা তাদের মতো করে তাদের ফ্যাক্টরিতে করবে, তাদের প্রিমাইজেসের মধ্যে করবে, যাদের কাছে তারা চাবে তাদের কাছে তো আন্দোলনটা করবে। আমরা তো অন্য পেশা। হ্যাঁ, অন্য পেশা। তোমাদের কাছে তো বা আমাদের কাছে আন্দোলনের কিছু নেই, কিন্তু আসলে আন্দোলনটা যখন করে, যে কেউ আন্দোলন করে, শুধু শ্রমিক না, তারা আসলে তাদের গণ্ডির মধ্যে করলে তো হয় না, তাদের আসলে বাইরে এসে করতে হয়। এখন এই আন্দোলন নিয়ে হয়তো বা কোনো নাশকতা আছে, আমরা কোনো নাশকতার পক্ষে না, কিন্তু আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার অবশ্যই চাই। তবে অবশ্যই আমরা নাশকতার পক্ষে। আমরা শুধু শ্রমিক না, আমাদের দেশে যে কোনো, যেহেতু একটি গণতান্ত্রিক দেশ, যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য, গণতান্ত্রিক যে কোনো আন্দোলনের জন্য যা কিছু সুখকর, যা কিছু শুভ, সেই সব যে কোনো কিছু আমরা তার পক্ষে যা কিছু শুভ, হ্যাঁ আমরা তার পক্ষে। আমরা সোজা কথা একটা সুন্দর বাংলাদেশ চাই, তাই না? আমরা এই গন্ডগোল, জ্বালাও পোড়াও চাই না। এই যে অবরোধের কারণে, ধরো কারা করছে আমরা ঠিক জানি না, কিন্তু যারা করছে সেই ক্ষতিটা তো আমাদেরই হচ্ছে, তাই না? এখন এই যে কয়েকটা শুটিং হওয়ার কথা ছিল, হচ্ছে না, বলছে যে আমরা করতে পারছি না। আমি একটু আমাদের যারা, আচ্ছা, তার আগে বলে নি, আমরা কথা বলছি মালাগাথা ইউটিউব চ্যানেল থেকে। মালাগাথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমিও শুভেচ্ছা জানাচ্ছি। মালাগাথা চমৎকার একটি ইউটিউব চ্যানেল রাজু ভাইয়ের। এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা আসলে তো লক্ষ্মী, যারা দেখেন দর্শক, তারাই তো লক্ষ্মী। আপনারা থাকেন বলে, দেখেন বলে, সাথে আপনাদের এই দেখা এবং সাথে থাকার যে উৎসাহ, যে সেই উৎসাহ থেকেই কিন্তু আসলে আমরা অনুপ্রাণিত হই সামনের দিকে যাওয়ার জন্য। তো সেটা তুমি যেটা বলতে চেয়েছিলে এটা বলো, তারপর আমার একটু অন্য বিষয়ে কথা আছে। আচ্ছা, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে, আমি সবসময় দুষ্টুমি করে একটা কথা বলি যে, আমরা হচ্ছে এমন একটি জাতি যে আমরা যে বউয়ের সঙ্গে অনেক সময় রাগ করে প্লেট ভেঙে ফেলি। আমরা একবার ভাবি না যে এই প্লেটটি আমারই নিজের পয়সায় কিনা, মোবাইলও ভেঙে ফেলি, কিন্তু একবারও ভাবি না যে এই প্লেটটি, মোবাইলটি আবার আমাদেরই পয়সা খরচ করে কিনতে হবে। এই হচ্ছে সুজাত শিমুল। তো এই হচ্ছে আমাদের জাতিগত সমস্যা। আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা খুব আত্মভোলা, এটা আমি না, আমার যারা শ্রদ্ধাভাজন গুরুজন অনেকের মুখে এই কথাটি শুনেছি যে আমরা খুব আত্মভোলা জাতি, আমরা খুব দ্রুত সবকিছু ভুলে যাই। না, এরও কারণ আছে। কারণ হচ্ছে যে তোমার যখন অনেক ঘটনা ঘটবে, মানে একটা ঘটনা যদি কম ঘটতো তাহলে আমরা মনে রাখতে পারতাম 1 মাস আগে এরকম একটা বিভৎস ঘটনা ঘটেছে বা সুন্দর ঘটনা ঘটেছে। কিন্তু আসলে ঘটনা বলি বা দুর্ঘটনা বলি বা বিভৎস ঘটনা বলি, মানে এত বেশি ঘটে যে আসলে একটা ঘটনা আরেকটা পরে চাপা চলে যায়। এটা একটা বিষয়। তো যাই হোক, যেটা হচ্ছে আসলে
এই দুঃসময় বলি আমরা, দুঃসময় বলি আমি ওই যে একটু আগে যে কথাটা বললাম যে আমার অনেক গুরুজনদের কাছ থেকে যে কথাটি শুনি যে আমরা আত্মগোলা জাতি, তো আমি এই ধরনের আরো একটি কথা অনেক সময় তাদের মুখে শুনেছি, এখনো শুনি, এবং আমার কথাটা শুনতে ভালো লাগে ইন দ্য সেন্স আমার রিয়েলাইজেশনের জায়গা থেকে। সেটা হচ্ছে যে আমরা একটা সস্তার শতাব্দীতে আছি, এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। এই সস্তার শতাব্দী ইন দ্য সেন্স হচ্ছে যে এই শতাব্দীতে মহৎ কোনো কিছুর সৃষ্টি হয়নি, বরং মহৎ যে সৃষ্টি ছিল। কোন শতাব্দীর কথা বলছো? যে এখন যেটা চলমান শতাব্দীতে আমরা 23 সাল, এই 23 বছর, হ্যাঁ, এই শতাব্দীর এই সময়টা আমরা খুব বাজে সময়ের মধ্যে আছি, কারণ সর্বক্ষেত্রে এক ধরনের সস্তার উদ্ভব, সস্তার জয় জয়কার। আজকে আমাদের সংস্কৃতিতে দেখেন, আজকে আমাদের অর্থনীতিতে দেখেন, আজকে আমাদের শিক্ষা, সারা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ, সবকিছু মিলে একটা সস্তা বিষয়ের একটা জয় জয়কার। সস্তা বিষয়ে আসার পেছনে তো অনেকগুলো কারণও থাকে। আমরা যদি সেই কারণগুলো বিশ্লেষণ করতে পারি তাহলে বোঝা যাবে যে এই সস্তাটা কেন চলছে, আর এই সস্তা থেকে বেরিয়ে আমরা কি আবার একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো কিনা সেটা নিয়ে আমার অনেক সন্দেহ আছে। কিন্তু আমি আবার আশাবাদী এই কারণে, কারণ আশা করা ভালো, স্বপ্ন দেখা ভালো। না, আমি নিজেও অনেক আশাবাদী। হ্যাঁ, এই কারণে আমি বারবার বলি স্বপ্ন দেখা ভালো, আমি স্বপ্ন দেখতে চাই, স্বপ্ন দেখবো। কারণ ওই যে আন্তন চেখোভের একটি সংলাপ, একটি নাটক, একটি সংলাপ বলেছে যে আমরা স্বপ্ন দেখতে চাইলে সেই স্বপ্নে বাধা দেয় এমন সাধ্যকার। তো সেই শিবল, ব্যাপারটা হচ্ছে যে স্বপ্ন দেখাতে কোনো সমস্যা নেই, স্বপ্ন তো আমরাও দেখি, মানে আমি নিজেও অনেক আশাবাদী মানুষ, কিন্তু অনেকগুলো ব্যাপার থাকতে, অনেকগুলো ঘটনা থাকতে হয় বা সামনে কিছু থাকতে হয় যেটার কারণে আমরা এই সস্তা থেকে আমরা বেরিয়ে একটা সুন্দর জায়গায় যেতে পারবো। তো আমি কিন্তু আপাতত ওরকম কিছু দেখছি না যে সস্তা থেকে বেরিয়ে যাব। তার একটা উদাহরণ হচ্ছে ধরো এই যে ইন্টারনেট, ফেসবুক, হাতের মোবাইল, ইউটিউব, যেমন আমরা নিজেরাও কিন্তু অনেকটা আসক্ত আছে যে সময় কাটানোর জন্য এইটাই বেস্ট। কিন্তু এখন থেকে ধরো আমরা যে জেনারেশন, তুমি আমার ছোট, কিন্তু তারপরেও তুমি এটা পেয়েছো, আমরা খুব ভালোভাবেই পেয়েছি। সেটা হচ্ছে যে একটা সময় কিন্তু আমাদের সময় কাটানোর একটা ভালো জায়গা ছিল। সেই জায়গাটা কি, কেউ যদি রাজনীতি করতো সে পড়াশোনা করেও রাজনীতিটা করতো, খেলাধুলার সাথে জড়িত ছিল, এলাকায় সে যার এলাকায় ধরো সে সাংস্কৃতিক চর্চার সাথে জড়িত ছিল, স্কুল কলেজগুলোতে সাংস্কৃতিক চর্চা হতো, বিতর্ক হতো। তো সেই জায়গাটা তো আসলে নিয়ে নিয়েছে ইউটিউব। তো খুব তাড়াতাড়ি কি মনে হয় যে আমরা এই যে আসক্তি, এর থেকে বেরোতে পারবো? না, আমি আশাবাদী এই কারণে বলছি, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আমাদের বন্ধুদের সাথে। সেটা হচ্ছে যে সবকিছু যখন নষ্ট হতে হতে এটার একটা প্রান্তিক সীমায় যায়, তখন সেটা কিন্তু আবার তার মানটা হয়, যেটাকে আমরা বলি যে ফিনিক্স বার্ডের উৎপত্তি হয়। সেই জন্য আমি আশাবাদী এই কারণে, যেমন এই যে আমরা এখন যে আপনার ইউটিউব চ্যানেল মালাগাথাতে আমরা এখন কথা বলছি, আড্ডাটা দিচ্ছি, তো যেই ইউটিউবের মধ্যে নানা রকম সস্তা জিনিসের জয় জয়কার এক ধরনের হচ্ছে, তো এটাকে কাটিয়ে উঠতে হবে। তখনই কাটিয়ে উঠবে যখন আমি, আপনি, আরো 10 জন যখন এই ধরনের আলোচনা ইউটিউব চ্যানেলে, যখন এই ধরনের আলোচনা, আমরা এই ধরনের কেউ না কেউ তো শুনবে, হ্যাঁ, কেউ না কেউ শুনবে, অল্প করে, কারণ ছোট ছোট বালুকার কণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর হতে হবে। একমত। আর আমি নিজেও তো আশাবাদী মানুষ, আমি বললাম যেটা হচ্ছে যে ধরো এটা ঠিক যে চূড়ান্ত যে কোনো ঘটনা বা যে কোনো কিছু চূড়ান্ত পর্যায়ে যখন যায় এবং সেটি যখন চূড়ান্ত পর্যায়ে গিয়ে ধ্বংস হয়, তারপরে আবার নতুন করে সৃষ্টি হয়। তো এখন তো আপাতত আমাদের এই আসক্তিটা তো আসলে এখনো চূড়ান্ত পর্যায়ে যায়নি। এটা চূড়ান্ত পর্যায়ে যেতে হবে, সেখান থেকে মানুষ বিমুখ হবে, দেন আবার হয়তো কিছু একটা হতে পারে আর কি। সেরকম আমরা স্বপ্ন দেখে যাই, না স্বপ্ন তো আমরা দেখবই, কারণ আমরা আমাদের মতো কাজ করি। আর আরেকটা ব্যাপার আছে আমাদের, এটার কারণ হচ্ছে যতই আমরা সস্তা হয়তো বলছি, খারাপ, আমাদের খুব দুরবস্থা বা দুঃসময়ের কথা বলছি, দেখেন এখনো কিন্তু পজিটিভ অ্যাক্টিভিটিস বা পজিটিভ থিঙ্কিং যেটাই বলি না কেন, সেটার পরিমাণটা কিন্তু, পজিটিভ থিঙ্কারের পরিমাণটা কিন্তু এখনো বেশি। এখনো কিন্তু ভালো মানুষের সংখ্যা পৃথিবীতে বেশি, খারাপ মানুষের সংখ্যা কিন্তু এখনো কম। সংকটটা কোথায়? ভালো মানুষ যারা সংখ্যাগরিষ্ঠ এখনো, তারা এত ভালো, তারা মনে করে এই কাজটা আমি না করলে কি হবে, আরেকজন হয়তো করে ফেলবে। এই যে আরেকজনের উপর ডিপেন্ডেন্স, এই ডিপেন্ডেন্স থেকে এটা এক ধরনের নির্লিপ্ততা। এই নির্লিপ্ততার কারণে, এই ডিটাচমেন্টের কারণে কিন্তু
কাজটি কিন্তু হচ্ছে না। কিন্তু খারাপ মানুষ যেটা, তারা কিন্তু ইউনিটেড এবং তারা প্রত্যেকে তার কাজটা 100% এক্সিকিউট করে, কারণ ভয়। যারা পজিটিভ তার তো কোনো ভয় নেই, হারানোর কোনো ভয় নেই। কিন্তু যারা নেগেটিভ কর্মকাণ্ড বা যে আমরা যে খারাপ কথা বলছি, যে খারাপ মানুষ, হ্যাঁ, তাদের তো হারানোর ভয় আছে। ওই ভয় থেকে তারা তাদের কাজটি 100% এক্সিকিউট করে। তাই তারা 30 জনে যেটা করে, আমরা 70 জনে সেটা করতে পারি। তারপরে তারা একতাবদ্ধ। আর যারা ভালো মানুষ বা ভালো বুদ্ধি সম্পন্ন, যারা পজিটিভ মানুষ, তারা এক জায়গায় নেই। তুমি একটা শব্দ ইউজ করলে, তুমি বলে নির্লিপ্ত। এখন যেই সমাজে ভালো মানুষ নির্লিপ্ত থাকে, সেই সমাজ কিন্তু তখন ভালো থাকে না। তার মানে আমাদের প্রচুর ভালো মানুষ আছে, কিন্তু সমস্ত ভালো মানুষগুলো নির্লিপ্ত। বরাবরই যদি নির্লিপ্ত থাকে, তাহলে এই খারাপ মানুষদের মোকাবেলা কে করবে? এটাই বললাম যে অ্যাটাচমেন্ট, আমাদের পজিটিভ মানুষের অ্যাটাচমেন্ট নাই, আর নেগেটিভ মানুষদের অ্যাটাচমেন্ট 100%, যার কারণে এই একটা গ্যাপ হয়ে গেছে। আরেকটা কারণ আছে, আপনাকে আমি আরেকটা জিনিস হয়তো বলি। এই ডিটাচমেন্টের কারণ জিনিসটা কি, আমি স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, চিটাগং ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্স আমি মাস্টার্স, অনার্স মাস্টার ফার্স্ট ক্লাস পেয়েছি। তাহলে পলিটিক্স তো করার কথা ছিল আমার। হবস, লক, রুশো, স্যামটেস্কো, সবাইকে নিয়ে আমি, উড্রুইলসন, উমুক তুমুক, এসব দার্শনিকদেরকে নিয়ে আমি কথা বলবো। হবস নিয়ে আমি কথা বলবো, লক নিয়ে আমি কথা বলবো, রুশো নিয়ে আমি কথা বলবো, হ্যাঁ, মন্টেস্কো, স্যামসফোর্ড নিয়ে আমি কথা বলবো, ডেমোক্রেসি নিয়ে আমি ডিসকাস করবো। কিন্তু আমি সেই লাইনেই নাই, আমি আছি আমার অন্য একটা লাইন। আমার এইটারও দুটো কারণ আছে। ওটা কারণ আছে ওইটা আর কি, যে আমি কেন এটা ডিটাচমেন্টে আছি। আমি ডিটাচমেন্টে আছি যে আমার চারপাশের পলিটিক্যাল যে সিচুয়েশন, আমাদের যে পলিটিক্যাল কালচার ঠিক নাই, আমাদের এখানে পলিটিক্যাল ভ্যালিউজ নাই। তখন আমি বলবো যে আমি ওখানে কেন যাব? আমি তো মনে করি যে আমি এলাম সিরাতুল মুস্তাকিম, ডাইল দিয়ে ভাত খাওয়া, সোজা রাস্তা হাঁটি। না, তাহলে ভালো মানুষজন, এখানে কথা আছে, ভালো মানুষজন এবং আমার ডিটাচমেন্ট, আমার নির্লিপ্ততা, সেইটাই। এখন তোমার মতো মানুষজন রাজনীতিতে যাওয়ার কথা ছিল, রাজনীতিতে যাওনি। তার মানে ভালো মানুষজন যদি রাজনীতিতে না যায়, তাহলে রাজনীতির জায়গা, মাঠটা তো ফাঁকা থাকবে না, সেখানে খারাপ লোকজন ভরে যাবে। সেটাই বলবো। তাহলে কি ভালো মানুষের কি রাজনীতিতে যাওয়া উচিত? অবশ্যই উচিত। এখন ব্যাপারটা হচ্ছে যে এইটা নিয়ে বেশি কথা বলবো না, এই কারণে যে রাজনীতি বলতে আমরা কি শুধু এই চলমান যে রাজনীতি চলছে এটাকে বুঝি, তা কিন্তু না। আমাদের ঘরটা আমাদের এইখানে তো একটা ট্রেন্ড হয়ে গেছে যে তুমি হয় এই দল নাহলে ওই দল, তাই না? আমি বলছি যে রাজনীতি করতে গেলে আগে মানুষের তো রাজনীতি সচেতন হতে হবে, রাজনৈতিকভাবে তাকে সচেতন হতে হবে। পলিটিক্যাল কনসাসনেস। সে যখন রাজনৈতিকভাবে সচেতন হবে, তখন সে অনেক কিছু বুঝতে পারবে, সে অনেক কিছু বোঝাতেও পারবে। সেইটারও তো বড় অভাব। এই তো শিক্ষা। আমি শিক্ষার কথা এই কারণে বললাম, আমি যখন পলিটিক্স করব, আমি যদি কম্পারেটিভ পলিটিক্স অফ দ্য হোল ওয়ার্ল্ড অর দ্য পলিটিক্যাল কনসেপচুয়াল পলিটিক্যাল কালচার ইন দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ, হ্যাঁ, ইস্টার্ন কান্ট্রিজ, এই বিষয়গুলো যদি আমার যদি ক্লিয়ার না থাকে আমার কাছে, আমি পলিটিক্সটা কিভাবে করবো? তখন কি আমি আমার লোকাল যে টেরিটরি, ওই জায়গাটার সোশ্যাল ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারের বেস করে কি আমি পলিটিক্যাল ডিসকাশন করবো? তাহলে তো আমার রাজনীতি হবে ওখানকার একটা ঘর কোনো রাজনীতি, তাই না? তো বিষয়টা হচ্ছে কেন রাজনীতি আমরা হয়তো করছি, হয়তো এটা কেন করছি আমার কাছে মনে হয় না। তো আমার কাছে আমার স্বীকারোক্তি যে আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমি রাজনীতিতে নেই, এটা আমার এক ধরনের নির্লিপ্ততা। এই নির্লিপ্ততাও একটা লেকিং আমাদের, মানে এক ধরনের ভ্যাকুয়াম তৈরি হয়েছে। তোমার মতো মানুষজন রাজনীতিতে না থাকাতে সেখানে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে একটু তোমার সম্পর্কে বলো। তোমার তো অনেক ব্যস্ততা আসলে, তাই না? অনেকগুলো টেলিভিশনের নাটক করছো, তুমি ওটিটিতে কাজ করছো। যখন কোনো অভিনেতার সঙ্গে আলাপ আলোচনা হয় বা যারা আলাপ আলোচনা করে, তাদের ওই আলোচনাগুলোই থাকে যে ওই অভিনয় নিয়ে কি কি চলছে না চলছে। কিন্তু আমি একটু তোমার সাথে একটা অন্য বিষয় নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে তুমি যদি অভিনেতা না হতে, তাহলে আসলে কি হতে? অভিনেতা যদি না হতাম, তাহলে অন্য কিছু হওয়ার সম্ভাবনা নাই। কারণ আসলে আমি অভিনেতা হওয়ার জন্য এসেছি, তাই অভিনেতা হয়েছে। গুড। তার মানে তুমি অভিনেতা না হলে তুমি অভিনেতাই হতে। এই প্রশ্নটা আমাকে অনেক আগে একটা টেলিভিশনে করেছিল, টেলিভিশন ইন্টারভিউতে, যে আপনি যদি অভিনেতা না হতেন তাহলে কি হতেন? আমি বলেছিলাম যে আমি অভিনেতা না হলে আমি অভিনেতা হতাম। তোমার জন্মই হয়েছে আসলে অভিনেতা হওয়ার জন্য। তাই সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে আমি অভিনেতাই হয়েছি। এবং তুমি তো মানে তুমি ইন্টারমিডিয়েট পাস করার পরে এখানে একটা দুঃখের বিষয় শেয়ার করি বন্ধুদের সাথে, যে আমরা কেউ কেউ এখন আসেন যে আমি অভিনেতাই হব,
কিন্তু অভিনেতা হওয়ার জন্য যেসব প্রিকন্ডিশনগুলো, যে রুটগুলোকে মেনটেন করতে হবে, ওগুলোর কোনো কিছুতেই নাই। কিন্তু আমি অভিনেতা হতে চাই, আমি হবে এবং হচ্ছে কিভাবে আই ডোন্ট নো, সেটা আমরা দেখি। হ্যাঁ, আর আমরা অভিনেতা হব কিনা এখনো জানি না, কিন্তু ভেতরের একটা আর্টস থেকে, একটা ভালো লাগা থেকে, অন্যরকম একটা হিডেন লাভ থেকে আমরা এই পথে হেঁটেছি অনেক। এই পথে হেঁটেছি, এই বিষয়ে আমি একটু বলি। যেমন ধরো আমার মেসেঞ্জারেও প্রতিদিন 2-1 তুমি পাবে, আমি তোমাকে দেখাতে পারবো যে ভাই আমি অভিনয় করতে চাই, অভিনয় করতে চাই। অথবা আমরা রাস্তাঘাটে যখন যাই, কোথাও যাই, অনেকে কিন্তু বলে যে ভাই আমি একটু অভিনয় করতে চাই, অভিনয় করতে চাই। তো এইটা কোনো কিছু করতে চাওয়াটা কিন্তু খারাপ না, ভালো। কিন্তু আমি তো 2-1 জনকে এরকম প্রশ্ন করেছি যে ভাই আমার খুব ইচ্ছে করে আমি একবার ওই ক্রিকেটের ক্যাপ্টেন হব, অথবা ওয়ার্ল্ড বিশ্বকাপে ফুটবল খেলতে চাই। তখন তাকায় থাকে আর কি, সে কি যে ব্যাপারটা এরকম যে আপনি যেমন অভিনেতা হতে চান, এখানে আসলাম আপনার এখানে চা খাইতে, আপনি বললেন আমি একটু অভিনয় করবো, তা আমিও তো চাইতে পারি যে ভাই আমি একটু মেসির সাথে ফুটবল খেলবো। তা ব্যাপারটা হচ্ছে যে আসলে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে দীর্ঘমেয়াদী একজন অভিনেতাকে হয়তো টেলিভিশনে দেখে সে মনে করো যে আমিও করতে পারি, কিন্তু তার পেছনে তুমি যেটা শুরু করছিলে, তার পেছনের যে গল্পটা থাকে সেটা তো অনেক দিনের চর্চা, 20 বছরের। এখানে আমি একটু আপনাকে থামাই, এই জিনিসটাকে আমি চমৎকার একটা ব্যাখ্যা আমার মাথায় আসছে। সেটা হচ্ছে অভিনয় আমরা যারা করি, আবার এখন সবাই অভিনয় করতে চাই, অভিনয় করে, ফেসবুকে করে, ইউটিউবে করে, টেলিভিশনে করে, সিনেমায় করে, বা যে অভিনয় করে। আপনি দেখেন, আমি অভিনয় করতে চাই, সে করে। আপনি যদি বলেন যে আমি ডাক্তারি করতে চাই, আপনি কিছু টুকটাক বই পুস্তক পুরো এক ধরনের ডাক্তারি আপনি শুরু করে দিতে পারবেন। আরে মাস্টারি, ভুয়ো বলবো না, আপনি স্বল্প মেধা সম্পন্ন, স্বল্প জ্ঞান সম্পন্ন এই প্রফেশন করে দিতে পারেন। আবার আপনি ক্রিকেট খেলতে চান, 2-4 দিন মাঠে গিয়ে একটা ব্যাট বল নিয়ে দৌড়াদৌড়ি করলে একটু ক্রিকেট আপনি খেলতে পারবেন। সকল পেশায় আপনি 2-4 দিন ঘুরে ফিরে মোটামুটি করে আপনি ওইটা কিছুটা একটা করতে পারবেন। সংকটটা কোথায়? সংকটটা হচ্ছে, আমি শুধু একটা দিয়ে বলি, যে কোনো পেশা না জেনে করা খুব সহজ, জেনে করা খুব কঠিন। কেন বলছি? আমি যখন অভিনয়টা জেনে বুঝে করতে যাব, তখন এটা আমার জন্য অবশ্যই কঠিন। ঠিক একইভাবে ওই হাজামকে যখন বলা হয়েছে তুমি যে মুখস্থ খতনাটা করিয়ে দাও, তুমি কি জানো কোন শিরার সাথে কোন শিরার কোথায় কোথায় কি আছে, এই শিরাটা কেটে গেলে ওই শিরাটা ওই জায়গায় ওই জায়গা হতে পারে। ওই দিন থেকে হাজাম তারা আর পাচ্ছে না, কারণ তাকে জানার বিষয় হয়ে গেছে সায়েন্স, কারণ ইটস এ সায়েন্স, মেডিকেল সায়েন্স। যখন তাকে সায়েন্সের কথা বলা হলো, ও আর স্বাভাবিকভাবে কিন্তু আগের মতো কাজটি কিন্তু করতে পারছে। এবং অভিনয়টাও তো সেই সায়েন্স, যে যখন একজন বুঝে করতে যাবে তখন তো তার কাছে অবশ্যই কঠিন হবে। আর না বুঝে ধরো যে কথা বলে যাচ্ছে দর্শকের কাছে ভালো লাগছে, কিন্তু সে তো সাস্টেন করতে পারবে না। সাস্টেন করতে হবে মানে আপনি একটা ডায়ালগ ডেলিভারি দিলেন, এখন এই একটা সেন্টেন্সে, একটা সংলাপে যে 4-5টা শব্দ আছে, কোথাও বিশেষণ আছে, কোথাও আপনি ইয়ে আছে যে কি বলে যে মানে আমি কোথায় পজ দেব, কি পজ আছে, এমফাসাইজ আছে, ইলাবোরেশন আছে, ইলাস্ট্রেশন আছে, এগুলো ছাড়াও তো অনেক কিছু আছে। আমি ওই ভাবরস আছে, আমার বয়স কত, আমি লয় আছে, কাকে দিচ্ছি, কোন প্রেক্ষাপটে দিচ্ছি, অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। তো এগুলো যখন আপনি যাকে ধরাই দিবেন, তখন আর সংলাপটা দিতে পারবেন, ওই তোমার হাজামের মতো হবে। তো এই ব্যাপারটাও তাই। ক্রিকেটও যখন আমাকে বলো যে আমি এখন ব্যাট একটা ধরলাম, বল আসতেছে, আমি একটা মেরে দিলাম, কিন্তু যখন আমাকে বলবে যে না তুমি কি জানো প্রত্যেকটা বলকে অ্যানালাইসিস করে তোমার কিছু ফুটওয়ার্ক করতে হবে। এই যে ফুটওয়ার্ক করতে গেলে আমি তো ধরা খেয়ে যাচ্ছি যে কোন বলের ফুটওয়ার্ক কি হবে। হ্যাঁ, আবার বলে যে ইম্প্রোভাইজ করো, তো ইম্প্রোভাইজ আমরা অভিনয় ইম্প্রোভাইজ করে, ক্রিকেটও কিন্তু ইম্প্রোভাইজ করে, ডাক্তারও কিন্তু ইম্প্রোভাইজ করে। দেখা যায় প্যারাসিটামল দিলাম এই হলো না, তাহলে এটার সাথে একটা সাপোর্টিং কিছু দিলে তাহলে কি হলো, এ হয়ে যেতে পারে, রোগী ভালো হয়ে, তাহলে সে ইম্প্রোভাইজ করলো। জানতে হবে ইম্প্রোভাইজটা আমরা যেমন করি, কিন্তু আমাদের তো ইম্প্রোভাইজ শিখেছি। এখন ইম্প্রোভাইজ মানে আমরা অনেক জায়গায় দেখি যে দুজন কথা বলে না, কিন্তু আসলে বিষয়বস্তুর উপরে তাকে এমফেসিস দিয়ে একেবারে গঠনমূলকভাবে সেটাকে শেষ করা, রিলেভেন্ট এবং প্রাসঙ্গিক, সেটাকে অযথা টেনে লম্বা করার কোনো কিছু নেই। এই তো আমি এই জন্য বলি, যেমন আমি অনেক সময় যখন ক্লাস নিতে যাই ইম্প্রোভাইজেশনের উপর, আমি হয়তো মাঝে মাঝে ক্লাস নেওয়ার সুযোগ হয়, আমি বলি দেখো ইম্প্রোভাইজ, বলি যে ইম্প্রোভাইজ করি, কিছু একটা করলে কিছু একটা করে ফেলে ইম্প্রোভাইজ না। আসলে
ইম্প্রোভাইজ হচ্ছে সবচেয়ে কঠিন অভিনয়, কারণ ইম্প্রোভাইজ করতে গেলে তোমাকে রিলেটেড বিষয়ে হয় তোমার দেখা থাকতে হবে, নাহলে তোমার জানা থাকতে হবে, নাহলে তোমার পড়া থাকতে হবে, নাহলে ইম্প্রোভাইজ হবে না। ইম্প্রোভাইজ সে ভালো করে যার প্রচুর দেখা আছে, জানা আছে, পড়া আছে, শোনা আছে। মানে ব্যাপারটা এরকম যে কেউ কাউকে যদি বলে তুমি কাপ নিয়ে ইম্প্রোভাইজ করো, সে তো বলে হ্যাঁ কাপ খুব ভালো জিনিস, কাপে আমি চা খাই, কাপে মাঝে মাঝে পানি খাই, এইটা। কিন্তু যে কাপ সম্পর্কে জানে, র মেটেরিয়ালস সম্পর্কে জানে, উদ্ভব সম্পর্কে জানে, সে প্রথমে বলবে কাপ শব্দটির উৎপত্তি কোথায় হয়েছে। হ্যাঁ, আমি সেটাই বলছি, সে তো সেইখান থেকে আসবে, তাই না? ব্যাপারটা ইম্প্রোভাইজ আসলে আমি একটা মজা করে বলি আর কি, যেমন সায়েন্সে যারা পড়ে তো ওদের তো ক্লাস 9 থেকে সায়েন্সের পড়াশোনা শুরু হয়। তো কেমিস্ট্রিতে একটা টার্ম আছে যে সাবান কি, কত প্রকার কি কি, তো এটা হচ্ছে খাদ জাতীয় একটা রাসায়নিক নাম আছে। তো ছেলেটি এখন যদি লিখে দেয় সাবান কি কাকে বলে, কত বড় কি কি, সে লিখে দিয়েছে সাবান হচ্ছে এমন একটি জিনিস, ইহা দিয়ে শরীরও পরিষ্কার করা যায়, কাপড়ও পরিষ্কার করা যায়। সাবান বিভিন্ন প্রকার আছে, লাক্স সাবান, লাইফবয় সাবান, কি কসমেটিক টিপট, গুঁড়ো সাবানও আছে, গুঁড়ো সাবানও বলে। তো ব্যাপারটা ওরকম ইম্প্রোভাইজের আমাদের। আচ্ছা, আমরা এই ভিডিওটা বেশি বড় করব না, তার আগে সেটা হচ্ছে যে তোমার ওই অঞ্চলে তুমি মাঝে মাঝে একটা কি যেন একটা ছন্দে ছন্দে কথা বলতে আমার খুব ভালো লাগতো আগে গাড়িতে যখন আমরা মানবিমান করে আসতাম, সেটা একটু বলবে। অথবা তোমার অঞ্চলের একটা, ওর বাড়ি হচ্ছে সন্দীপ, সন্দীপের কৃতি সন্তান সুজাত শিমুল, আমাদের দেশের কৃতি সন্তান আসলে। কারণ আমি কখনো কোনো শিল্পী কোন এলাকার বেশি না, আমি যা সত্যি তাই বললাম। তুমি ওই অঞ্চলের পারলে একটা গান শোনাও, তারপরে আমরা শেষ হবো। তোমার গানের মধ্যে দিয়ে আলাপ আলোচনাটা শেষ হবে। তার আগে আমি বলে দিই, সুজাত শিমুলের সাথে আড্ডা মারছিলাম, এই আড্ডাটা আরো বড় হবে, সামনে আরো 2-3 জন থাকবে, আর একটা আড্ডা হবে সুজাত শিমুল সহ, ওনা থাকলে আড্ডাটা জমে না। শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জীবনে সবসময় যেন ভালো কিছু হয়। গাও। তো না, একটা জিনিস হচ্ছে যে কি, মানে আমার গ্রামের ভাষায় কথা বলে কি, যে আমার বাড়ি সন্দীপ, আমি সন্দীপ ভাষায় কথা বলি আর কি। তো আঙ্গা অঞ্চলের মধ্যে মনে করেন যে একটা জিনিস বলে আর কি, সবসময় আমরা সবসময় বলি না যে গাং পার হইলে মাঝি কোন শালা, হ্যাঁ, মানে আপনার স্বার্থ উদ্ধার হয়ে গেলে আর তার চিনার কোনো দরকার নাই। তো আঙ্গা অঞ্চলে এটাকে বলে যে ভাগিনা নন্দলাল বইন্ডা মরে গেলে তোরা কি আর ঠ্যাঙ্গের বাল, মানে কি আমার বোন মরে গেলে তোর তো আর কোনো গুরুত্ব নেই আমার কাছে। তো আমাদের সমাজে আজকের সমস্ত অসঙ্গতি, সমস্ত দুঃসময় যা কিছু ঘটছে, সব কিছুর পেছনে আমরা অতি মাত্রায় স্বার্থপর। প্রথমত এই স্বার্থপরতা ছেড়ে দিতে হবে, কারণ এটার কারণে আমরা সব কিছুর পেছনে ছুটি, সেটা যেন উদ্ধার হয়ে যায়, পেছনটা ভুলে যায়। পেছনটা হচ্ছে আপনার শেকড়, পেছনটা হচ্ছে আপনার টনিক, সামনের দিকে চলার, মানুষ হবার এবং মহামানুষ হওয়ার সবকিছু। সেই জায়গাটাতে আমাদের সবচেয়ে বড় ঘাটতি। আমরা অতীতকে মনে রেখে, অতীতকে বেস হিসেবে নিয়ে, শিকড় হিসেবে নিয়ে সামনের দিকে যাব, তাহলে আমরা আমাদের ভবিষ্যৎটা অনেক সুন্দর হবে, আনন্দের হবে, মানবিক হবে, সুখকর হবে। সেই পথে যেন আমরা থাকতে পারি। 2 লাইন গান, সেটাই হোক আমাদের ব্রত। আচ্ছা, আর গান 2 লাইন গান গান হইলে হইতে পারে এরকম যে, গান তো আমার অঙ্গ অঞ্চলের গান যদি হয় আর কি, অঙ্গ অঞ্চলের গান বিভিন্ন ধরনের গান আছে। তো ভোটের সময় যখন নির্বাচন কাছে আসে, এখন কারণ সামনে নির্বাচন, তাই আমি এই লাইনে আগাইলাম আর কি। তো নির্বাচনের সময় মনে করেন যে আঙ্গ সময়ে আমরা যখন ছোট ছিলাম, ক্লাস 4-5-এ হাফ প্যান্ট পরে দৌড়াইতাম, তখন আঙ্গ নির্বাচনী যে কালচারটা ছিল, যে এই পাশে একটা ক্যাম্প হইতো, আর একটু 1 কিলোমিটার দূরে আরেকটা ক্যাম্প হইতো। 2 প্রতিদ্বন্দ্বী 2 ক্যাম্প থেকে মাইকে গান বাজতো, গানে গানে আক্রমণটা হইতো। এখন তো লাঠি সোটা অস্ত্রবাজি আমরা খুন খারাপে চলে গেছি, তখন কিন্তু গানে গানে আক্রমণটা হইতো আর কি। তো এই যে একটা লিটারেল ফাইট, এবং এটার ভিতরে একটা অন্য ধরনের কালচার ছিল, সেটা এখন নেই। তো সেরকম যে এটা গান, সেটা আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। মনে করেন এক ক্যাম্পের একজন চেয়ারম্যান হলো মনে করেন যে শামসু মিয়া, তা শামসু মিয়া, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় এটা শামসু মিয়া। হ্যাঁ, আরেকটা চেয়ারম্যানের নাম হচ্ছে সাহেব মিয়া, ওনার নাম আঞ্চলিকভাবে বলে সাহেব মিয়া। তো 2 ক্যাম্পের আক্রমণ এরকম। এক ক্যাম্পে বলতেছে শামসু মিয়ার গুণের কথা ইতিহাসের পাতা পাতা, সাহেব মিয়ার গুণের কথা টোয়াইলে ফায়দাত রাখাতা, মানে একজনের পচাইলো। এবার
এবার সাপ মিয়া তার ক্যাম্পেতে গান বাজাইতেছে যে ভাদ্র মাসে তালের দিনে বেরিয়ে একটা তাল ফাইলো, শামসু মিয়া কুদাই দড়ি তালগা গাড়ি লইলো। মানে এখানে কি সে করিবার হকারি ফেলে। তার মানে এই যে আক্রমণ, লিটারেল ফাইট, কিন্তু বাঁশ কাঠ অস্ত্রবাজি ছিল না। এর মধ্য দিয়ে রাজনীতি হতো, এর মধ্যে দিয়ে ভোট হতো, এর মধ্যে দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হতো, একটা সুখী সুন্দর সমৃদ্ধ আমাদের বসুন্ধরা ছিল। না, আমরা ওরকম একটা দিন চাই, যদি ফাইট হয়, মারামারি হয়, গানে গানে হোক, কবিতায় কবিতায় হোক, নির্বাচন সামনে নির্বাচনেও যদি এরকম ফাইট দিতে হয়, দেখি তারা সাহিত্য রচনা করে একদল আরেক দলের সেভাবে হোক, গঠনমূলক হোক। আমরা সেরকম একটা সুন্দর চির সবুজ সুন্দর সুখময় বাংলাদেশ চাই, বসুন্ধরা চাই। খোদা হাফেজ।